সমসাময়িক রাজনীতি। প্রিয় দর্শক, আমাদের আজকের এসএসআরএম পলিটিক্স প্লাসের বিষয় এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজনীতি এবং এর বিচার বিশ্লেষণ নিয়েই আমাদের আয়োজন এসএসআরএম পলিটিক্স প্লাসে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসলে বেশ কিছু বিষয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে আসলে আসছে, শোনা যাচ্ছে, গণমাধ্যমে খবরাখবর আসছে। বিশেষ করে আমি এবিএম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণফোরামের দুজন যে সংসদ সদস্য, যারা এই যে সর্বশেষ মোকাব্বির খান তিনি শপথ গ্রহণ করলেন এবং এর আগে সুলতান মোহাম্মদ মনসুরও শপথ নিয়েছেন, এরপর থেকেই আসলে বিশেষ করে আওয়ামী লীগেরও কয়েকজন নেতা বলছেন এবং বিভিন্ন মাধ্যমে খবরাখবর যেটি আসলে আকাশে বাতাসে উঠছে যে বিএনপির সংসদ সদস্যরাও শপথ নিতে পারেন যারা নির্বাচনে জয়ী হয়েছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং বিশেষ করে যেটি বলা হচ্ছে, আজও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদার মুক্তি হলেই গণতন্ত্রের মুক্তি এবং আন্দোলনের মাধ্যমেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে। কিভাবে, কেমন আন্দোলন হবে, সার্বিকভাবে আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজের দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। আসলে রাজনীতিতে তো কিছু প্রোপাগান্ডা থাকে সব সময়, আর না হয় হয়তো রাজনীতি অচল হয়ে যেত, যার জন্য মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাধারণ মানুষের মধ্যে এই আলোচনা কিন্তু সর্বত্র। কিন্তু যাহা রটে তাহার কিছু তো বটে, হতে পারে, হয়তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন একটি কথা আমার বলা হলো যে বিশেষ করে আমি বিশেষভাবে বলতে চাই যে রাজনীতি যারা করে তাদের একটা নীতি, নৈতিকতা, মূল্যবোধ এবং একটা কমিটমেন্ট থাকা উচিত। আপনি যে কথাটি বলেছেন যে গণফোরামের দুজন শপথ নিয়েছেন, আমরা কি দেখেছিলাম যে নির্বাচনটা যখন সম্পূর্ণ হলো, জাতীয় ঐক্যফ্রন্ট যেটা, যার মধ্যে গণফোরামও আছেন, তারা সেখানে বলেছে এই নির্বাচন একটা ম্যানিপুলেট ইলেকশন, রাতে ইলেকশন হয়েছে, এই ইলেকশনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। এবং সেই সভাতে আমি যতটুকু আমার মনে পড়ে যে সুলতান মোহাম্মদ মনসুর এবং মুক্তাব্বির খান এই দুইজন উপস্থিত ছিলেন। এবং আপনি যদি একটা দলের সাথে কমিটমেন্ট করে যদি আপনি রাখতে না পারেন, সেখানে আমাদের দেশ, জাতি, সমাজের জন্য আপনি কি? মোকাব্বির খান তো বলেছেন যে গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের নির্দেশেই তিনি এই শপথ নিয়েছেন। না, এটা ঠিক নেই। এই কারণে আপনি লক্ষ্য করবেন গণফোরামের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা হোসেন মন্টু স্পষ্ট বলেছে যে এটি সত্য কথা নয়, বরং উনি যে কথাটি খুব সিলি মনে হতে পারে যে উনি প্যাড চুরি করে স্পিকারের কাছে দরখাস্ত দিয়েছে, এই কথাটাও কিন্তু মোস্তফা হোসেন মন্টু আর সুব্রত চৌধুরী বলেছে। এখন আপনাকে আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমরা রাজনীতি করি, এই যে এখানে আসছি আজকে, আমরা রাজনীতি করে বলেই তো আমাদেরকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক চেনে, লোক আমাদেরকে সম্মান করতে চায় অথবা আমাদের প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু সেই আস্থার জায়গাটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে জনগণ কোথায় যাবে? আচ্ছা, এখানে যার জন্য আপনি দেখবেন যে এই যে একটা কথা আসে যে রাজনীতিবিদরা যখনই ব্যর্থ হয় তখনই কিন্তু অগণতান্ত্রিক শক্তি কিন্তু মাথা চাড়ে দিয়ে ওঠে। বাংলাদেশে বহুবার আমরা এই সকল ঘটনা দেখেছি। আমি একটা বিষয় একটু জানতে চাই মোশাররফ হোসেন, যে সেটি হচ্ছে যে যদি গণফোরামের দুজন শপথ নিয়েছেন, বিএনপি থেকে যে কয়জন নির্বাচিত হয়েছেন তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, যেটি অনেকেই বলছেন যদি বিএনপির কিছু বলা থাকে তাহলে সংসদে গিয়েই বলুক, তাহলে কি এই বিষয়টা আরো বেশি কানে আসবে না, সবার কাছে পৌঁছে যাবে না? এই যে নির্বাচন আপনি বলছেন যে নির্বাচিত হয়েছে না নির্বাচিত করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু সব জায়গায় রয়েছে। কারণ আপনি দেখবেন আজকে আপনি যদি একটা ভোটের পরিসংখ্যান আপনাকে দেই যে আওয়ামী লীগের পক্ষ থেকে 30শে ডিসেম্বরের নির্বাচন পর বলা হয়েছিল বাংলাদেশে 80% ভোট কাস্ট হয়েছে। আবার তাদের কোন নেতা বলেছে বিএনপি জিতবে কিভাবে, বিএনপি তো ভোট দিতে যায় নাই। তো বাংলাদেশে আমরা পরিসংখ্যানে জানি বিএনপির 33 থেকে 35% ভোট বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন দেয়। তা আমরা যদি আপনি ধরেন 35% বাদ দেন তাহলে 65% লোক থাকে, তাহলে 80% ভোট কিভাবে কাস্ট হলো? আসলে জনগণ ভোট দিতে যায় নাই। বরং এই উপজেলা নির্বাচনে আপনি দেখেন যে আপনাদের মিডিয়ায় দেখিয়েছে যে এখন পর্যন্ত 41, 40, লাস্টের চতুর্থ ধাপে 36% ভোট কাস্ট হয়েছে। তো সুতরাং আওয়ামী লীগ যে নির্বাচনে আপনি যেটা করেছেন জনগণ ভোট দিয়েছে, আসলে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। একটা ম্যানিপুলেট করে একটা প্রশাসনিক কারসাজির মাধ্যমে কাউকে জিতানো হয়েছে, কাউকে হারানো হয়েছে। সুতরাং এটাকে নির্বাচন বলা চলে না, এটাকে একটা প্রহসন বলা চলে। এটা একটা কঠোর
একটা তামাশা বলা চলে, যার জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এই নির্বাচন আওয়ামী লীগের রেজাল্ট আওয়ামী লীগের তৈরি করা, যে তৈরি করা রেজাল্টে কাকে হারাবে, কাকে জিতাবে, কাকে সংসদে নেবে সেই ব্যবস্থা করা তাহলে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কারো শপথ নেওয়ার কোনো সম্ভাবনা নেই? আমি একটা কথা বলি, আপনি লক্ষ্য করবেন যে কোনো মানুষের কিন্তু একটা চেতনাবোধ থাকা উচিত। আমরা দেখেছিলাম যে 1/11 এর ব্যাপারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, উনি বলেছে আমি যখন জেলে ছিলাম আমাকে তখন বিষ প্রয়োগ করে খাদ্যের সাথে হত্যা করা হয়েছিল। সেই 1/11 নায়কদের চেষ্টা করা হয়েছিল, সেটা তারা কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন। অথচ সেই 1/11 এর নায়কের একজনকে কিন্তু এখন এই সংসদের এমপি বানানো হয়েছে। তাও কি ওখানে কোনো একই অবস্থা, আওয়ামী লীগ যে কায়দা হয়েছে সে কায়দা হয়েছে। সুতরাং আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিচার করবেন যে আজকে রাজনীতিতে নৈতিকতা, রাজনীতিতে মূল্যবোধ, রাজনীতিতে কমিটমেন্ট, এটার মূল্যটা কোথায়? এইটা যদি এই যেভাবে রাজনীতিবিদরা এবং বিশেষ করে ক্ষমতাসীন দল এটাকে ভুলণ্ডিত করছে, এর মাসুল কিন্তু একদিন এই দলকেই দিতে হবে। এই দলকেই দিতে হবে, অর্থাৎ কোন দলকে? আওয়ামী লীগকেই দিতে হবে। এবিএম রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগকে এই মাসুল একদিন দিতে হবে। এটিএন নিউজের দর্শকবৃন্দকে ধন্যবাদ। মিস্টার মুশাররফ হোসেন, দেখেন গণতান্ত্রিক দেশে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই নীতি। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনও আমরা বলতে পারি একটা অংশগ্রহণ নির্বাচন ছিল। নির্বাচনের আগে আমাদের দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা ওনাদের দীর্ঘদিনের দাবি সংলাপে এসেছিলেন এবং সংলাপ সফল হয়েছিল বলেই কিন্তু এই নির্বাচনটি অংশগ্রহণ হয়েছিল। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে নির্বাচনে বিএনপি এসেছিল, কিন্তু নির্বাচন যেই প্যাটার্নে বা যেভাবে করতে হয়, যেসব প্রক্রিয়া করতে হয়, ওনারা করেন নাই। কেমন? যেমন নির্বাচন প্রক্রিয়া, প্রতীক বরাদ্দর পর যে নির্বাচনী প্রক্রিয়া চালাবে, আপনি তো লক্ষ্য করে দেখেছেন তারা মাঠে নামে নাই। তারা বলেছে শেষ দিকে নামবে, একসাথে নামবে, আওয়ামী লীগরে দেখাবে, তাই না? কিন্তু আমরা যে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো সেগুলি করেছি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম জানেন, এই নির্বাচন আসলে একটি গণরায় হয়েছে। আমরা স্পষ্টত বলতে পারি বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু এই নির্বাচনে ওনারা নেতা নির্বাচন করতে পারেন নাই, জাতিকে বলতে পারেন নাই যে যদি ওনারা ক্ষমতায় যান আগামী সংসদে নেতা নির্বাচন কে হবেন। তারপর ছোটখাটো অনেকগুলি বিষয় এসেছে, যেমন মনোনয়ন বাণিজ্য হয়েছে, তারপর স্বাধীনতার পরাজিত শক্তি যাদেরকে ওনারা এবার স্বাধীনতার 48 বছর মনোনয়ন দিয়েছেন। আমি মোশাররফের কথা এটা বলতে চাই, দেখেন কয়টা সিট পেল না, ওনারা জনগণের রায় পেয়েছে, ওনাদের উচিত জনগণের রায়কে সম্মান করা এবং যে কয়জনই নির্বাচিত হয়েছেন তাদের সংসদে আসা। মোশাররফ হোসেন বলেছেন নির্বাচিত হয়েছে নাকি নির্বাচিত করা হয়েছে? না, নির্বাচিত হয়েছেন। ওনারা গত 3 মাসে একাদশ জাতীয় সংসদকে বিতর্কিত করার যত ফর্মুলা নিয়েছেন কোনোটাই সফল হন নাই, এবং কোনো একটা পর্যায়ে ওনারা কোনো একটা অভিযোগ প্রমাণ করতে পারেন নাই। ওনারা বক্তৃতা বলে যাচ্ছেন, কিন্তু ওনারা প্রথম বলেছিলেন নির্বাচন কমিশনে যাবেন, তারপর ওনারা হাইকোর্টে একটা বেঞ্চে গিয়েছেন অনেকগুলি মামলা নিয়ে, কিন্তু যেহেতু মামলার বিষয়গুলো আমলযোগ্য নয়, কারণ আপনারা জানেন নির্বাচনী আইনে মামলার উপাদান কিন্তু নির্বাচনের দিন সকাল 8টা থেকে বিকাল 4টায় কোনো ঘটনা হলে সেই বিষয়টা আমলে নিয়ে প্রিজাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার পরবর্তী ট্রাইব্যুনালে আসতে হবে। আমরা লক্ষ্য করে দেখলাম ওনারা এসব ম্যাক্সিমাম মামলা করেছেন সংবাদ সম্মেলন করে। নির্বাচনী আইন যে অভিযোগ করা হয়েছে, অভিযোগ তো প্রমাণ করতে হবে এবং অভিযোগের বিষয়বস্তু থাকতে হবে। আমরা বলি কি, জনগণের রায় মেনে নিতে হবে। কেন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবার টানা 3বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। আগে 96 সালের ক্ষমতা এসেছিল। আমরা স্পষ্ট বলতে পারি কি জানেন, এবারের নির্বাচন জননেত্রী শেখ হাসিনাকে এদেশের জনগণ 70-এর মতো একটি গণরায় দিয়েছে। কারণ দেশটির বয়স 48 বছর হলেও আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যাশা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই সোনার বাংলা কিন্তু আমরা গঠন করতে পারি নাই। কিন্তু এই 96 থেকে যেটা আমরা শুরু করেছিলাম, আপনি লক্ষ্য করে দেখবেন আমরা দীর্ঘ 21 বছর পর দীর্ঘদিন আন্দোলন করে একটা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, এবং আমরা খুব গর্ব করে বলতে পারি তখনই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের কাজগুলো শুরু হয়েছিল। কিন্তু এটাও বলতে চাই 2001 সালে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি নাই। তখন ওনারা যে কাজটি করেছিলেন, আওয়ামী লীগের উপর যে অত্যাচারটি চালিয়েছিলেন, জঙ্গি উত্থান করেছিলেন, সারা দেশে একটি সন্ত্রাসের
রাজত্ব কায়েম করেছিলেন, ওনারা বরাবর চেয়েছিলেন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হোক। এটা যদি ৭৫ সালের পরে আপনি লক্ষ্য করে দেখবেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন একটি অকার্যকর বাংলাদেশ করার প্রক্রিয়া চালিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আন্দোলনের। আমরা জনগণের সাথে আছি, থাকবো, ছিলাম। আমরা চাই, মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, আমরা তো স্পষ্ট বলতে চাই, এবারের নির্বাচনে জনগণ বা ভোটাররা ওনাদের সাথে ছিলেন না। ওনাদের রাজনৈতিক সক্ষমতা না থাকায় ওনারা সেইভাবে নির্বাচনে আসতে পারেন নাই, এবং আপনি লক্ষ্য করে দেখবেন কোন আন্দোলন ওনারা করতে পারেন নাই। আমরা স্পষ্ট করে বলতে পারি আজকে বাংলাদেশ আজকে বিশ্বে একটা উন্নয়নের রূপ হিসেবে সম্মানিত হয়েছে। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে প্রশংসা অর্জন করেছে। নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য নিরসনে আমরা দক্ষিণ এশিয়ার শীর্ষে এসেছি। আর এই কথাটা যদি বলেন যে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ২০০৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর প্রতিটা সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি আমাদের মাননীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না, উনি বিশ্বের নেত্রী হিসেবে পরিগণিত হয়েছেন। এবং আপনি দেখবেন বিভিন্ন সেমিনারে গেলে মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করা হয়, অত ছোট, আসলে তো আমরা ছোট রাষ্ট্র, আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু বিশ্বে অনেকগুলো স্থান দখল করতে পেরেছি। আমি যদি বলি যে আমরা তো পোশাক উৎপাদনে বিশ্বে আমরা এখন দ্বিতীয় অবস্থানে আছি, এবং কৃষিতে জাত উৎপাদনকারী হিসেবে আমরা কিন্তু প্রথমে আছি। আমরা সবজি উৎপাদনে তৃতীয়, ধান এবং মাছ উৎপাদনে চতুর্থ, এবং আলু এবং আম উৎপাদনে আমরা সপ্তম। অর্থাৎ বিশ্বে বাংলাদেশ একটা অবস্থান তৈরি করেছে। এবং আমরা মনে করি আমাদের বর্তমানে দেশটা স্টেবল আছে বলি, গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এই দেশটা এগিয়ে যাচ্ছে। বিএনপি কি আন্দোলনে যেতে পারবে বলে আপনি মনে করেন? সেটা বিএনপির রাজনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে। জনগণ যদি সমর্থন দেয়, জনগণ যদি সাথে থাকে, আন্দোলন করবে। জনগণ কি বিএনপির সঙ্গে আছে সেটা সময় বলে দেবে। আমরা যেটা মনে করি, বাংলাদেশ আওয়ামী লীগ বরাবর এই দেশের যে কোনো আন্দোলন জনগণকে সাথে নিয়ে করেছে, এবং আন্দোলন এবং ভোটের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আর এটাও বলতে চাই, দেখেন যে দলটি, বিএনপির কথা যদি বলি, ওনারা বন্দুকের নল দিয়ে এক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় থেকে তারা দল গঠন করেছিল। আমরা আজকে বলতে চাই কি, যারা এসেছিল তারা আজকে নেই বলেই এই দলটি দাঁড়াতে পারছে না। একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর জানবো এবিএম মোশাররফ হোসেনের বক্তব্য। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সাম্প্রতিক রাজনীতি, আজকে আমাদের এসএসআরএম পলিটিক্স প্লাসের বিষয়ে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আবারও যাবো এবিএম মোশাররফ হোসেনের কাছে। বিরতির আগে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে আসলে বিএনপি আন্দোলনে যেতে পারবে কিনা তা সময় বলে দেবে। আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খালেদা জিয়ার মুক্তির জন্য তীব্রভাবে আমাদের আন্দোলনে যেতে হবে, এবং অন্যদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দিতে পারেন কেবল আদালত। কিভাবে দেখছেন বিষয়টা? না, আসলে যে কথাটি বলেছে, আপনার কথার কথা তো বলা হয় যে আদালতের মাধ্যমেই তো জামিন হবে, কিন্তু আমরা যে এই কথাটা বারবার বলে আসছি এবং আমরা লক্ষ্য করেছি যে এই সরকার বারবার বেগম খালেদা জিয়ার জামিনের ব্যাপার প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আমি যদি একটা উদাহরণ দিই, আপনি দেখবেন কুমিল্লা মামলায়, যেই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে, ডাইরেক্ট আসামি না, অথচ যারা 1, 2, 3, 4, 5, 6, 7 করে সকল আসামি জামিনে আছে। হুকুমের যিনি আসামি করা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। সুতরাং আমরা যেটা বলতে চাই যে সরকারের ইশারায় কিন্তু এইসবগুলি হচ্ছে। আরেকটি ব্যাপার আপনি দেখবেন, এখানে রিয়াজুল কবির কাউসার হাইকোর্টে আছেন, উনি নিশ্চয়ই অস্বীকার করার সুযোগ নাই। না, আচ্ছা, এই জন্য আমি বলি, আপনি লক্ষ্য করুন, আমি সেটা না যে বিচারের বিষয়ে আমরা বলছি না, আপনি লক্ষ্য করবেন বেগম খালেদা জিয়া 70 ঊর্ধ্ব একজন মহিলা, উনি 5 বছর ওনার সাজা হয়েছে। বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করে স্বাধীনতার পর, যে যিনি একজন বৃদ্ধ মহিলা, যার বয়স 70-এর উপরে, যার 5 বছর সাজা হয়েছে, দাঁড়াবার সাথে সাথেই হাইকোর্ট মহামান্য আদালত জামিন দিয়েছে। একমাত্র বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এই জিনিসটি করা হয়নি। সুতরাং আমরা মনে করি এটা সরকার একটা খুব পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়ার এই জামিনের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। আর পাশাপাশি আরেকটা বলছে যে আন্দোলন সংগ্রাম,
আজকে আন্দোলন আমরা তো দেখিয়েছি, এখানে রিয়াজুল কাদের কাছারকে আমি এখানে খুব সম্মানের সাথে স্মরণ করে দিতে চাই। এই বিএনপি কিন্তু 1991 সালে আপনাদের নিচে মনে থাকার কথা যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের আগেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছিল, পত্রিকা এসেছে এই আওয়ামী লীগের মন্ত্রিসভা হবে। সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়যুক্ত হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সেদিন অর্জন করেছিল। এই 2001 সালে কিন্তু এই আওয়ামী লীগকেই আমরা কিন্তু সেদিন পরাজিত করে বাংলাদেশের ক্ষমতা এসেছিলাম। সুতরাং ওনারা যে কথাটি বলে বিএনপির সক্ষমতা নাই, এটা কিন্তু ভুল। কারণ এখন ওনারা প্রশাসনকে, বরং আমরা দেখেছি যে যেটা কোনোদিন বিএনপি কখনো করে নাই, বরং এরা প্রশাসনকে এখন জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। কারণ প্রশাসন রাষ্ট্রের সম্পদ, প্রশাসন রাষ্ট্রের কাজ করবে, সেই প্রশাসনকে একটি দলীয় বাহিনীতে পরিণত করে আজকে আন্দোলন সংগ্রাম যাই বলেন না কেন তার উপর আজকে নির্যাতন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এইভাবে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। এবং আপনি দেখবেন যখনই আন্দোলন সংগ্রাম আসে তখনই তারা বলে যে কিছু যে আজকে স্বাধীনতার মানে ওই যে সোল এজেন্ট কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েছে, অথচ স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র। আজকে সে বলছে গণতন্ত্র দরকার নাই, উন্নয়ন হলেই তো হবে। কারণ উন্নয়ন বলতে বড় বড় মেগা প্রজেক্ট আর মেগা দুর্নীতি। আপনি যদি এই সরকারের আমলে প্রজেক্টগুলি দেখেন, এই মগবাজার ফ্লাইওভার 458 কোটি টাকার প্রজেক্ট 1400 কোটি টাকাতে শেষ হয়েছে। বিএনপির আমলে পদ্মা সেতুর প্রকল্প বাজেট ছিল 8000 কোটি, সেখানে 30,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, তারপর 63% কাজ শেষ হয়েছে। এমনি ভাবে যদি আমি বলতে যাই যে যত মেগা প্রজেক্ট তত মেগা আমলিক আগ্রহী। উন্নয়নমূলক কর্মকাণ্ড কি হয়নি? উন্নয়নমূলক কাজ কি হয়নি? হয়েছে, কিন্তু আপনি কতটুকু সেইটাকে আপনাকে রাষ্ট্র কতটুকু মূল্য দিতে হচ্ছে। আপনি দেখেন যে কুইক রেন্টালের কথা তারা বলে, আজকে বিদ্যুৎ এসেছে, হ্যাঁ ঠিক আছে বিদ্যুৎ আমাদের দেশে দরকার, কিন্তু আপনি একটা শর্ট টার্ম প্রজেক্ট আপনি কতদিন চলে? একটা কুইক রেন্টাল যদি আপনার ইতিহাস দেখেন যে 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হতে পারে। আজকে বছরের পর বছর কুইক রেন্টালের তারা পারমিশন দিতে যাচ্ছে, কারণ 18 টাকা উৎপাদন মানে তারা 10 টাকা জনগণের কাছে দিচ্ছে, আর কুইক রেন্টাল মালিকদের কাছ থেকে 18 টাকা তারা কিনছে। এই প্রতি বছর প্রায় 26,000 কোটি টাকা তারা কুইক রেন্টালকে আজকে ভর্তুকি দিতে হচ্ছে। কারা এই কুইক রেন্টাল তৈরি করতেছে? আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ীরা। সুতরাং এগুলিও কিন্তু আমাদের আজকে আমি একটু জানতে চাই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যতটুকু দাবি ছিল যে তাকে বিশেষায়িত হাসপাতাল, এবং বিএনপি থেকেও একটি দাবি ছিল, তাহলে কি বিএনপি চেয়ারপারসনের অসম্মতিতেই কি বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়েছে? কিন্তু তিনি তো কিছু এই ব্যাপারে উনি কিভাবে বলবে, উনি কার কাছে বলবে? ওনাকে কি কারোর সাথে দেখা করতে দিচ্ছে? আজকে ওনাকে হাসপাতালে আনা হয়েছে, এখন পর্যন্ত তার কোনো আত্মীয় স্বজন অথবা তার বারবার বলা হয়েছে যে তার ব্যক্তিগত চিকিৎসককে সুযোগ দেওয়া হোক, সেটা কি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সুতরাং আমরা কিভাবে শুনবো? বরং আমরা কালকে আরো শুনেছিলাম যে ওখানের যে উনি পরিচালক উনি বলেছে বেগম খালেদা জিয়া ভালো আছে, আমরা এর চেয়ে বেশি আপডেট আর দিতে পারবো না। তো সুতরাং আপনার খালেদা জিয়ার বর্তমান কি অবস্থা, তার কি সমস্যা হচ্ছে, এগুলোতে ডিটেল জানানো। আজকে দীর্ঘ উনি যে কথাটা আমরা এক ডাক্তার বলেছে যে খালেদা জিয়া হাঁটতে পারছে না, আসলে কতটুকু ওনার শারীরিক অবস্থা কি এইটাও কিন্তু জাতিকে জানতে দেওয়া হয়নি। কারণ বেগম খালেদা জি আপনি হ্যাঁ বাংলাদেশে একজন নাগরিক, এটা সত্য, পাশাপাশি এই জিনিসটিও আমাদের অস্বীকার করলে চলবে না। বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দলের উনি চেয়ারপারসন, উনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের 2 বারের বিরোধী দলের উপনেতা, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী। এই জিনিসগুলি ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। কিন্তু সেই মর্যাদাটুকু বেগম খালেদা জিয়াকে কিন্তু দেওয়া হচ্ছে না, বরং রাজনৈতিক প্রতিহিংসায় আজকে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যার জন্য আপনি জনগণের কথা বলছেন, আজকে জনগণ মাঠে না, আপনি গাইবি মামলার কথা শোনেন নাই? 1 মাসে 2018 সেপ্টেম্বরে 1 মাসে আওয়ামী লীগ 4 লক্ষ লোকের আসামি করে মামলা দিয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কসিম মাহমুদ আমেরিকা, উনি নাকি হাতির জিলে বোম মেরেছে। আমাদের লালবাগের কমিশনার আজিজ সাহেব 2016-তে মারা গেছে, উনি নাকি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা মেরেছে। বিএনপির ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি হাবিব নামি সোহেল, উনি কারাগারে রয়েছে, উনি নাকি পুলিশের কাজে বাধা দান করেছে। সুতরাং এই সকল ঘটনা তো আমাদের ভুলে যাওয়ার কথা নাই। এই ভুতুরি গায়েবী মামলার কারণে আজকে কিন্তু জনগণ আজকে ভোট দিতে কিছু আসে না। আজকে কি হয়েছে, আজকে দুষ্ট লোকেরা বলে যে আপনি দেখবেন কোথাও যদি জানাজা হয়, সব লোক তো আর ওই এলাকায় আসে না,
কিছু লোক নাকি জানাজা আদায় করলে জানাজার ফরজ আদায় হয়ে যায়। তা আজকালকে বাংলাদেশে ইলেকশনের ক্ষেত্রে হয়েছে যে কিছু লোক ভোট দিলে তো নির্বাচন হয়ে যাচ্ছে। বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা গত কয়েকদিন যদি আমরা একটু দেখি পত্রপত্রিকা গণমাধ্যমের খবর, তারা বিএনপি ছাড়ছেন এবং আজকেও একটি অনলাইন মাধ্যমে এসেছে যে এবার বিএনপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা মোবাশ্বের। আমি এইটা যদি বলেন, আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনি যদি মানে এই যে বিরোধী দলের উপর অত্যাচার নিপীড়ন আজকে কারো ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, কারো নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে, কারো যে ইন্টারন্যাশনাল যে ট্রেড সেই ট্রেডের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এখন এখানে দল হিসেবে বিএনপির কোনো ব্যর্থতার দায়ভার নেই না, এটা কারণ আমরা কাদেরকে করছে এটা কিন্তু আপনি দেখবেন যে যাদের এস্টাবলিশ ব্যবসায়ী তাদেরকে করা হচ্ছে। তাদের ব্যবসায়ী আজকে আমরা কিছুদিন আগে দেখেছি একটা হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম, সেই মালিক, কারণ তার সাথে কিছু ওখানে স্টাফরা জড়িত আছে, কর্মচারীরা জড়িত আছে, ব্যক্তিগতভাবে এর পরিপ্রেক্ষিতেই এবং এর ফলে তারা দল পরিবর্তন করছেন বা দল ছাড়ছেন। অনেকেই সহ্য করতে পারছে না, কারণ আপনি দেখবেন আজকে যদি আপনি না, আমি একটু বলি, আজকে যদি আপনার এই এটিএন এর নিউজের সাথে কত লোক আপনার জড়িত, আপনারা মিনিমাম 300-400 লোক আপনার এখানে কর্মসংস্থান এখানে হচ্ছে। আজকে কোনো কারণে যদি এটিএন নিউজ বন্ধ হয়ে যায়, এই লোকগুলি কর্মসংস্থান কোথায় হবে? এজন্যই দল ছাড়ছেন অনেকেই। এই পরিস্থিতি এই সরকার বাধ্য করছে। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে একটা ছোট্ট বিরতির পর আসছি সমস্ত বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সাম্প্রতিক রাজনীতি, এসএসআরএম পলিটিক্স প্লাসের আজকে আমাদের বিষয় একেবারে শেষ পর্যায়ে আছে। এই পর্যায়ে আবারও যাবো অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে। বিরতির আগে এবিএম মোশাররফ হোসেন বেশ কিছু বিষয় বলেছেন, আমি যদি একটা একটা করে একটু কিছু বলতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না, তার শারীরিক অবস্থা কি তা জানতে দেওয়া হচ্ছে না, এবং তিনি বলেছেন যে গণতন্ত্র নেই, উন্নয়ন অর্থ হচ্ছে মেগা প্রজেক্ট বা অর্থ হচ্ছে মেগা দুর্নীতি, এবং তিনি আরো বলেছেন গায়েবী মামলার ব্যাপারে বলেছেন, এবং সরকার প্রতিবন্ধকতা তৈরি করছে, কুইক রেন্টালের ব্যাপারেও তিনি বলেছেন। কিভাবে দেখছেন বিষয়গুলো? বেগম খালেদা জিয়া উনি একটি দালিলিক মামলায়, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি, জেলখানায় আছেন এবং ওনার মামলাটা অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন আছে। উনি সাবেক প্রধানমন্ত্রী, বয়স্ক মহিলা, উনি যেহেতু জেলখানায় আছেন, আমাদের সরকারি কোড অনুযায়ী সরকারি হাসপাতালে ওনার চিকিৎসাটা করা হোক। আমরা সবাই স্বীকার করবেন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু একটি মানে ইনস্টিটিউট যেখানে সব রিসার্চ হয় এবং সবগুলো কাজ হয়। এখানে সকল চিকিৎসকরা এবং গবেষক চিকিৎসা এখানে আছেন, সেখানে ওনার চিকিৎসা করা হচ্ছে। ওনারা যে নামগুলি বলতে চান ইউনাইটেড স্কয়ার, কিন্তু প্রাইভেট হাসপাতাল। এবং আমি সাম্প্রতিককালে যেটা কথা বলি, আমাদের মাননীয় সড়ক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব কি অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেলে এসেছিলেন, এবং সেখানে আন্তর্জাতিক মানের কয়েকজন চিকিৎসা এসে বলেছিলেন যে আপনাদের চিকিৎসাটা ঠিক ছিল, তড়িৎ যে ব্যবস্থাটা নিয়েছিলেন সেটা ঠিক ছিল, অর্থাৎ এটাকে তারা রিকগনাইজ করেছে। পরবর্তীতে ওনাকে অধিকতর সুবিধার জন্য বাইরে নেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু সেটাই বারবার করা হচ্ছে যে এই হাসপাতালে সকল সুবিধা আছে। আমরা মনে করি যেহেতু উনি সাবেক প্রধানমন্ত্রী এবং একটি মামলা সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে সরকারি ব্যবস্থা দিয়ে রাখতে হবে, এটাই বিধি এবং নিয়মটা। নির্বাচন নিয়ে কথা বলেছেন যে দলীয়ভাবে করা হচ্ছে। আপনি দেখেন আমাদের দেশে 5 বছর পর জাতীয় সংসদ নির্বাচন হবে, এবং আপনি জানেন যে নির্বাচনের যে কর্মকর্তা এরা কিন্তু খুব কম, জেলা পর্যায়ে 5-7 জন করে কর্মকর্তা আছেন, এবং একটি জাতীয় সংসদ নির্বাচন করতে গেলে প্রায় 4 লক্ষাধিক কর্মকর্তা দরকার হয়, এবং 7-8 লক্ষাধিক আইন শৃঙ্খলা বাহিনী দরকার হয়। এটা করবেই। এখন ওনারা এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। শুধু কি নির্বাচন কমিশন নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারবে? পারবে না। অর্থাৎ এদের সহযোগিতা নিতে হবে, কারণ দেখতে হবে। আবার দেখেন গণতন্ত্রের কথা বলেন, এই যে দেখেন মির্জা ফখরুলের সাথে শুরু করে বাংলাদেশের 26টা চ্যানেলে প্রতিদিন ওনারা কি কথা বলে যাচ্ছেন। বাংলাদেশে আওয়ামী লীগ সম্পর্কে যেসব কথাবার্তা বলেন, যদি দেশে গণতন্ত্র না থাকতেন ওনারা বলতে পারতেন। অর্থাৎ এদেশে গণতান্ত্রিক পরিবেশ। আমরা স্পষ্টত বলতে চাই কি জানেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের নির্বাচনের আগে আমরা যে ইশতেহার ঘোষণা করেছিলাম, সেখানে আমাদের বক্তব্য ছিল ভোট ও বাতের অধিকার দারিদ্র বিমোচনের হাতিয়ার। 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং আমরা স্পষ্টত বলতে পারি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ওনারা এক সময় আমরা
মেগা প্রজেক্ট বা উন্নয়নের স্লোগান দিতাম, এখন কিন্তু উন্নয়ন দৃশ্যমান। ওনারা উন্নয়নটা দেখেন না, উন্নয়নের সিস্টেম লসটা দেখেন। যে কোনো কাজ করতে গেলে ছোটখাটো তো ব্যবধান থাকবেই, আমাদের দেখতে হবে কাজটা সুসম্পন্ন হচ্ছে কিনা। আপনি ঢাকা থেকে বেরোন, আপনি গাজীপুর যান, মাওয়া রোডে যান, যে কোনো রোডে যান, আপনি ডেমরাতে যান, আমাদের উন্নয়নগুলি দৃশ্যমান। এবার আমরা 19 সালে দিয়েছিলাম সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, আগামী 5 বছর। সেই ইস্তারে আমাদের যেটা ছিল সেটা লক্ষ্যে এগিয়ে যেতে চাই শেখ হাসিনার নেতৃত্বে। আমরা মনে করি এদেশের জনগণ, এদেশের ভোটাররা আমাদের সাথে আছেন জননেত্রী শেখ হাসিনার এই যে উন্নয়নের কাজগুলো, যেটা অনেক আগে হওয়ার কথা ছিল। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা এই কাজগুলি না করে বাংলাদেশকে অকার্যকর অনুন্নয়ন দেশে করতে দিয়েছিলেন, বিদেশ থেকে ভিক্ষা এনে বাজেট করতে চেয়েছিলেন। যদি স্পষ্ট করে বলি, 2006 সালের 60,000 কোটি টাকার বাজেট এখন 4,60,000 কোটি টাকা, এবার যেটা 5 লাখ কোটিতে চলে যাবে আগামী বাজেট। অর্থাৎ দেখতে হবে বাংলাদেশটা এগোচ্ছে। এই ধারায় বাংলাদেশের জনগণ এবং ভোটাররা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে আছেন। গায়েবী মামলার ব্যাপারে না, বলছিলেন তিনি। গায়েবী মামলা এবং গায়েবী সংখ্যাটাও গায়েবী। আমি এই অনুষ্ঠানে বলেছিলাম, মির্জা সাহেব ওনাদের মহাসচিব নির্বাচন কমিশনে যে সাবমিট করেছিলেন সেখানে ছিল 10,052 জন, কিন্তু ওনারা প্রসঙ্গ আসলেই বলেন 4 লক্ষ 8 লক্ষ। এই সংখ্যা আসলে গায়েবী। ওনারা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য এটা বলতে চান এবং বলেছেন, কিন্তু নির্বাচন করে থামাতে পারেন নাই। জি, এবি মোশাররফ হোসেন বলছিলেন যে আসলে বিএনপি নেতারা, যে কেন্দ্রীয় নেতারা যে দল ছাড়ছেন তা ভয়ে এবং আতঙ্কে এবং চাপে। এটা একটা বিভ্রান্তিকর তথ্য। ওনারা আসলে তো আমরা স্পষ্ট করে বলতে পারি, ওনাদের নেতা নির্বাচন নিয়ে সমস্যা সারা জাতি জানে। আসলে এই দলটি কি এখান থেকে চালানো হয় না দেশের বাইরে থেকে রিমোট কন্ট্রোলে চালানো হয়, সেই নেতৃত্ব অনেকে মেনে নিতে পারছেন কিনা, যার জন্য ওনারা এই দলে থাকতে চাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে বিএনপির মধ্যে বিভ্রান্ত তৈরির ষড়যন্ত্র হচ্ছে। আমি তো স্পষ্ট করে বলেছি, ওই নেতৃত্বকে এই নেতৃত্ব মেনে নিতে পারছেন না বলে এই দলটা অনেকে করতে চাচ্ছেন না। কারণ এই দেশের একটা রাজনৈতিক দল এখান থেকে পরিচালিত হতে হবে, এটাই সবাই মনে করে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি সকল সিদ্ধান্ত ওখান থেকে আসে, জি, অর্থাৎ লন্ডন থেকে আসে। এটা দেশের মানুষও মেনে নিচ্ছে না, ওনাদের কিছু কিছু সিনিয়র নেতা মেনে নিচ্ছেন না। একদম শেষ কথা ইবিএম রেজাউল কবির কাসার, শেষ মন্তব্য। আমরা বলতে চাই কি, যে এখন যে বাংলাদেশের যে অবস্থাটা, পরিস্থিতিটা, এটাকে গোলাটে করার কোনো সুযোগ নাই। জি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের সাথে জনগণ ভোটাররা আছে। আপনারা বিভ্রান্তি সৃষ্টি করে এটা থামাতে পারবেন না। এবি মোশাররফ হোসেন এক কথা। হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক হলো বেগম খালেদা জিয়া, তারেক রহমান। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে, বিএনপির মধ্যে তো এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আওয়ামী লীগ দেখবেন এই লন্ডন থেকে পরিচালিত হয়, অমুক জায়গা থেকে পরিচালিত। আজ পর্যন্ত কোথাও শুনেছেন বিএনপি কোথাও থেকে এটা নিয়ে বিতর্ক হয়েছে? বরং আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয় বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নাম শুনলেই তাদের হৃদকম্পন শুরু হয়। তারা আতঙ্কে থাকে, এদের নাম শুনে কখন তারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আওয়ামী লীগ আন্দোলনের মধ্যে দিয়ে আজকে এই অবস্থা এসেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।